আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক এসএসসি ডিরেক্টর পরীক্ষা উপলক্ষে আমাদের একটা রাইটিং এর ব্যাচ শুরু হয়েছে। তো এই রাইটিং ব্যাচের আজকে হচ্ছে প্রথম ক্লাস। এই ব্যাচটাতে আমরা মূলত বাংলাদেশ ব্যাংকের জন্য রাইটিং এর জন্য যা যা দরকার আছে, বিশেষ করে অ্যানালাইটিক্যাল এবিলিটি, ফোকাস রাইটিং, তারপরে রিটেন ম্যাথ, এগুলো সব পড়াবো। আর আজকে হচ্ছে ওই ব্যাচের আজকে বেসিক্যালি প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে মূলত আমরা আজকে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আলোচনা করব। ফ্রি হ্যান্ড রাইটিং এর সম্পর্কে কথাবার্তা বলবো আমরা সবাই। ফ্রি হ্যান্ড রাইটিং এর বেলায় যাদের একদমই কোনো অভ্যাস নাই লেখার আগে, যারা আগে কখনোই ফোকাস রাইটিং লেখেন নাই, তারা এখন ফোকাস রাইটিং লেখা শুরু করতে গেলে কি কি লিখবেন, কিভাবে আসলে লেখাটা হওয়া উচিত, কত দ্রুত আপনি লেখাটা গ্র্যাব করতে পারবেন, কত দ্রুত আপনি প্লট মেক করতে পারবেন, এই সংক্রান্ত বেসিক্যালি আলোচনাগুলো হবে মূলত। আর এখানে যে বিষয়টা না বললেই না, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার মধ্যে যদি কোনো, আমরা শুনতে পাচ্ছি কিনা আমরা একটু বলবো সবাই, সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা সবাই একটু বলবো, চেষ্টা করব। এবং আপনাদের ফোকাস রাইটিং রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, আজকে যেহেতু আমরা ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি, আপনাদের যে কোনো, এবং আমরা আজকের এই লাইভটা অনেকগুলো গ্রুপে উন্মুক্ত করে দিয়েছি। আপনাদের যদি ফোকাস রাইটিং রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, বা অন্য যে কোনো টপিকের উপরে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, যদি মনে হয় যে আমার সাথে শেয়ার করলে আপনি সমস্যাটা সমাধান পাবেন, আমার সাথে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের ক্লাসে মূলত আমরা দেখার চেষ্টা করব ফোকাস রাইটিং এ মূলত কি কি থাকে, কিভাবে আপনি আসলে একটা ফোকাস রাইটিং লিখবেন, ফোকাস রাইটিং এর প্লট আপনি কিভাবে মেক করবেন, ফোকাস রাইটিং এর প্লটে আসলে বেসিক্যালি কি কি থাকে, এই সংক্রান্ত আলোচনা। এবং ফোকাস রাইটিং এর যে রিসোর্স ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, একটা ভালো ফোকাস রাইটিং লিখতে হলে আপনাকে কি কি পড়তে হবে, কি কি জানতে হবে, সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এবং আমাদের আহ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে রিটেন ব্যাচের বা রিটেন পরীক্ষার আগের কিছুদিনের জন্য তারা পড়াশোনা করে। মনে করেন আজকে আপনার রিটেন পরীক্ষা, আপনি আজকে পড়তে বসলেন, আগামীকালকে আপনি মানে এর আগে আপনার এটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এবং বেসিক সবচেয়ে আরো কিছু ঘটনা দেখা যায়, সেগুলো হইতেছে আমরা অনলাইন থেকে অনেক বা বই থেকে আমরা ফোকাস রাইটিং গুলো মুখস্থ করি। ফোকাস রাইটিং গুলো মুখস্থ করলে কিন্তু আপনি খুব একটা বেনিফিট পাবেন না। বেনিফিট পাবেন না বলতে গেলে পরীক্ষার হলে আপনি লিখতে পারবেন না। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই আমরা বারবার বলি যে অন্তত আপনি যদি লিখতে জানেন যে হাউ টু রাইট, এবং লেখার জন্য ডেফিনেটলি আপনার মধ্যে কিছু মানে আপনার মধ্যে কিছু রিসোর্স থাকতে হবে লেখার জন্য। যেমন ছোটবেলায় আমরা সবাই ছোটবেলায় ডোমেস্টিক অ্যানিমেল, গরু রচনা সবাই পড়েছি। একই সাথে আমরা পড়েছি ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আমরা ছোটবেলায় পড়েছি নিয়মানুবর্তিতা, আমরা ছোটবেলায় পড়েছি জনসংখ্যা সমস্যা প্রতিকার, আর অনেক কিছু। আমাদের বিদ্যালয়, আমাদের ক্লাসরুম, আমরা ছোটবেলায় এই সম্পর্কিত অনেক রচনা পড়ে আসছি। দেখেন, আপনি কিন্তু জানেন যে আপনার বিদ্যালয়ে একটা পাকা বিল্ডিং আছে। তারপরে আপনার গৃহপালিত পশুর ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে গৃহপালিত পশুর তার কয়টা কয়টা অ্যাপিয়ারেন্স আছে, কয়টা কি আছে, মানে ওর ফিজিক্যাল স্ট্যাটাসটা কি, এই সংক্রান্ত কিন্তু আইডিয়া আপনার আছে। তারপরে ধরেন আপনার রিডিং রুম নিয়ে আপনার একটা রচনা আসলো অথবা একটা প্যারাগ্রাফ আসলো, যে ইউর রিডিং রুম, একটা রচনা অথবা একটা প্যারাগ্রাফ, সবই আসলো। এখন আপনি কিন্তু জানতেছেন যে আপনার রিডিং রুমে কি কি আছে, ইভেন তো আপনার স্কুলে কি কি আছে সেটাও আপনি জানতেছেন, সবই আপনি জানতেছেন। এটা আপনার জন্য লেখা খুব সহজ, এই ধরনের রাইট আপ লেখাটা খুব সহজ। কিন্তু আপনি যখন আসলে জানবেন না, সরি, আপনি যখন জানবেন না বা আপনার যখন আইডিয়া থাকবে না যে কিভাবে ফোকাস রাইটিং, ফর এক্সাম্পল আমরা যদি একটা ফোকাস রাইটিং এর কথা বলি, মনে করেন বাংলাদেশের ইকোনমিক ডিপ্লোমেসি, হ্যাঁ, ধরেন এই সংক্রান্ত একটা ফোকাস আসছে। আপনি যদি না জানেন, অন্তত কিছু বেজ লাইন
ইম্প্যাক্ট বা বেসলাইন নলেজ যদি আপনার না থাকে, আপনি তো এই ফোকাসটা কিছু করতে পারবেন না, লিখতে পারবেন না, তাই না? তো এক্ষেত্রে মূলত যে সমস্যাগুলো তৈরি হয় তখনই, এবং পরীক্ষার হলে আর একটা বড় ভাইটাল ব্যাপার হতে হচ্ছে, পরীক্ষার হলে আমরা আসলে এতটা সময় পাই না। হ্যাঁ, তো সময় না পাওয়ার কারণে আমাদের আসলে আর চিন্তা করার মতো অ্যাভেলেবিলিটি থাকে না, মানে চিন্তা করে যে কিছু একটা বের করব, সেই সময়টুকু আমাদের কিন্তু থাকে না। তো এটার জন্য মূলত আমাদের যদি প্রথম থেকে বা প্রিপারেশনের শুরুতে যদি ফোকাস রাইটিং কিভাবে লিখবো সে সংক্রান্ত একটা আইডিয়া থাকে, একটা ধারণা থাকে, আমাদের কিন্তু ফোকাস রাইটিং লেখাটা খুব সহজ হবে। ওকে, আমরা যাচ্ছি। দেখেন, ফোকাস রাইটিং এ প্রথমে আপনাকে আসলে একটু যে টপিকটা থেকে প্রশ্নটা হয়েছে, আপনি একটু সেই টপিকটা নিয়ে ভাববেন, এই টপিকটার মধ্যে আসলে কি কি আছে। যেমন আমরা যদি আপনাদেরকে একটা টপিকের কথা বলি, সেটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। হ্যাঁ, এই ধরনের একটা টপিকের কথা যদি আমরা বলি, অথবা যদি আমরা বলি আরো সহজ করে দেই, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। ধরেন আমরা যদি আপনাদেরকে এই টপিকের কথা বলি, হ্যাঁ, আমাদের দেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সম্পর্কে আলোচনা করার কথা বলা হবে, আপনি প্রথমেই আসলে তো চিন্তা করবেন, আপনার তো আগেই মাথায় আসবে যে এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন জিনিসটা আসলে কি, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এর দরকার কেন। তার আগে আসবে আমরা কি কি পণ্য এক্সপোর্ট করি, এক্সপোর্ট বলতে আসলে কি বোঝানো হয়। রপ্তানি বহুমুখীকরণ, এর বাংলাটা হচ্ছে রপ্তানি বহুমুখীকরণ। যে এটা বলতে আসলে কি বোঝানো হয়, আমাদের চিন্তা থাকবে ঠিক এমন। হ্যাঁ, তারপরে এটার কোনো ফিচার্স আছে কিনা, আমাদের দেশের এক্সপোর্ট ইম্পোর্টের অবস্থানটুকু আসলে কি, আমাদের আইডিয়া গুলো থাকবে আসলে বেসিক্যালি এমন। তারপরে আমরা মূল আলোচনায় যাব, প্লট মেকের বাকি অংশে যাব, রিসোর্সের সাথে এটাকে সংযুক্ত করার চেষ্টা করব, এই সংক্রান্ত আলোচনা। এবং আপনি বুঝতেই পারছেন আমার প্রথম কথাটা থেকে যে আমি বলার চেষ্টা করেছি যে এখানে আপনার প্রথমেই আপনি যেটা নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে যে হোয়াট ডাজ ইট মিন, এটা বলতে কি বোঝানো হইতেছে। আপনার প্রথম আলোচনা হলো সেটা, প্রথম কথা হলো সেটা যে এটা বলতে কি বোঝানো, সংজ্ঞাটা আসলে কি, এটা হচ্ছে মূল আলোচনা। তারপরে আপনি অন্য যেসব ফিচার্স গুলো আছে, যেসব প্যারামিটার গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেখানে আপনি গেলেন। এখন আপনার মধ্যে যদি ধারণাই না থাকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন জিনিসটাকে, তাহলে তো আপনি লিখে আসতে পারবেন না, তাই তো? আইডিয়া থাকতে হবে আপনার। প্রথমত ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য বিষয়টা প্রথমত আপনাকে মানে ফ্রি হ্যান্ড রিডিং করতে হবে। প্রথম কথা যে আপনারা তো সবসময় বলি যে ও ফ্রি হ্যান্ড রাইটিং এ খুব ভালো, ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার একটা পূর্ব শর্ত হচ্ছে প্রথমেই আপনাকে ফ্রি হ্যান্ড রিডিং, এটা হচ্ছে প্রথম। তো আমরা বর্তমান সময়ে তো আসলে পড়তে পছন্দ করি না, এবং আপনি যদি পড়তে পছন্দ না করেন আপনার জন্য খুব মানে আপনাকে অবাক করে দেওয়ার মতো কোনো কিছু অপেক্ষা করতেছে না, এটা সত্য। আপনাকে অবাক করে দেওয়ার মতো কোনো কিছু অপেক্ষা করতেছে না, এটা ডেফিনেটলি সত্য কথা। তো সেই হিসাবে আপনি যেটা নিয়ে ভাবতে পারেন, আমরা যদি লাইভটা শেয়ার করে দিই তাহলে সবার জন্য ভালো হয়, সবাই দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমাদের আপনি প্রথমে টপিকটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে প্রথম কথা, যে টপিক থেকে প্রশ্ন আসুক না কেন। এবং আরেকটা কথা আছে এখানে যে ফোকাস সেটিং এর সাথে রচনার আসলে পার্থক্যটা কি। ফোকাস সেটিং এর সাথে রচনার পার্থক্য হচ্ছে রচনাতে কোনো তথ্য থাকে, রচনা থেকেও তথ্য থাকে। যেমন গত সিনিয়র অফিসারের পরীক্ষাতে যে ফোকাস সেটিং গুলো আসছিল, এগুলো কিন্তু ফোকাস সেটিং সেগুলো ছিল না, এগুলো শিরোনাম ছিল হচ্ছে রচনা, যে এই টপিকের উপর একটু রচনা লেখেন, টপিক গুলো ছিল আসলে ঠিক কেমন। সেই হিসেবে আপনি রচনা তখন আসলে কি করবেন, আপনি কি লিখবেন না। মূলত পার্থক্যটা যেটা হয়েছে যে ফোকাস রাইটিং এর কিছু সময় ফোকাস রাইটিং এ আমরা যে সেই টপিকটা থাকে সেই টপিকের উপরে আমরা কিছু ইকোনমিক কানেক্টিভিটি, কোন রিপোর্টস, কোন তথ্য সেগুলোর সাথে সংযুক্ত করার চেষ্টা করি, মানে অর্থনীতিকে সংযুক্ত করার চেষ্টা করি। এই হলো মোটামুটি এরকম, আপনি যদি খুব সিম্পলি বলার চেষ্টা করেন। আর
রচনা তো রচনা ঢালাভাবে আপনি যে কোনো মনে করেন আপনি আপনি যখন আপনার স্কুলের বর্ণনা দিয়েছেন খেয়াল করেন, আপনি কিন্তু বলেছেন যে আমার স্কুল এত সালে প্রতিষ্ঠা হয়েছে বা এত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি কিন্তু বলার চেষ্টা করেছেন, এটা ব্যাকগ্রাউন্ডটা বলার চেষ্টা করেছেন। এই যে আপনি এই কথাটা বললেন, এটার মানেই তো যে, এটার মিনিং তো যে সেটা যে আপনি আপনার স্কুল সম্পর্কে একটা তথ্য জানেন, নট লাইক দ্যাট যে আপনি আপনার স্কুল সম্পর্কে একটা তথ্য জানেন, এটাই তো বড় কিছু। এই যে তথ্যটা জানলেন, ফোকাস রাইটিং এ কিন্তু আমরা সেই তথ্যগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি। একটা পার্থক্য হচ্ছে সেটাই যে আপনি ছোটবেলায় যেগুলো পড়ে আসছেন সেগুলো আপনার আশেপাশে ঘটতো এরকম কিছু বস্তু, আর বড়বেলায় চাকরির পরীক্ষাতে যখন আপনি আসছেন তখন আপনি দেখতেছেন যে আপনার কাছে যা আছে সেগুলোর কিছু নোন টপিক, কিছু আননোন টপিক। হ্যাঁ, এই জন্য কিছু অর্থনীতির কিছু তথ্য পড়তে হয়, ব্যাংকিং এর কিছু তথ্য পড়তে হয়, তারপরে পরিবেশ সংক্রান্ত কিছু টপিক আপনাদেরকে পড়তে হয়। এই হলো মোটামুটি আলোচনা আলোচনা তাই তো? তো আপনি প্রথমে টপিকটা নিয়ে ভাববেন, এটা হোয়াট ডাজ ইট মিন। এবং এখানে আরেকটা ব্যাপার, বেশি ভাবনার জন্য বেশি সময় দেওয়া যাবে না। আপনি এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে ফোকাসটা লিখে ফেলতে হবে। সর্বোচ্চ 20 মিনিট সময়ের মধ্যে আপনাকে পুরো ফোকাসটা লিখে ফেলতে হবে, এবং এর জন্য আপনি 20 মিনিটের বেশি সময় পাবেন না, এবং এর জন্য আপনি 3.5 পৃষ্ঠার মতো ব্যয় করতে পারবেন। কারণ আপনাকে ফুল অ্যান্সার করে আসতে হবে, এবং আপনাকে প্রতি পৃষ্ঠায় 5 নাম্বার, মানে প্রতি পৃষ্ঠাটা 5 মিনিটে একটা পৃষ্ঠা করে লেখা শেষ করতে হবে। তো বুঝতে পারতেছেন, আপনার মাথায় থেকে যদি মানে অনবরত কোনো তথ্য না বের হয়, তাহলে কিন্তু আপনি ফোকাস রাইটিং লিখে শেষ করে আসতে পারবেন না, এবং ফুল অ্যান্সার করে আসতে পারবেন না। এবং একটা জিনিস খেয়াল করেন, আপনার টার্গেট যদি থাকে 200 নাম্বারের পরীক্ষাতে, আপনার টার্গেট যদি থাকে যে আপনি সব ফুল অ্যান্সার করে আসবেন না, তাহলে আপনি কখনোই ফুল অ্যান্সার করতে পারবেন না। আপনাকে ফুল অ্যান্সার করে আসা টার্গেট রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। ফুল অ্যান্সার করার টার্গেট আপনাকে রাখতে হবে। তারপরে এবং ফুল অ্যান্সার করার জন্য ডেফিনেটলি আপনার হাতের রাইটিং, হ্যান্ড রাইটিংটা একটু ফাস্ট হতে হবে। এবং আপনি যদি বাসায় নিয়মিত না লেখেন, যেটা আমাদের ব্যাচে আমরা করানোর চেষ্টা করি, যে আমাদের ব্যাচে আমরা বলার চেষ্টা করি যে আপনি কিভাবে কি লিখবেন, আপনার ডেইলি হোমওয়ার্কটা কেমন হবে, আমরা এই সংক্রান্ত কিছু কোর্স মানে ক্লাসগুলো নিয়ে থাকি আর কি। আমরা আজকে একটা পেপার ওয়ার্ক করবো, তখন থেকে বুঝতে পারবেন। আচ্ছা, টপিক জাজমেন্ট করবেন, তারপরে আপনি ফাউন্ডেশন অফ দ্য ফোকাসে চলে যাবেন, যে এই ফোকাসের প্লটটা আপনি মেক করবেন, এখানে আপনি কোন কোন প্লট গুলো রাখবেন যে টপিকটা থাকুক না কেন। তারপরে আপনি আপনার যে প্লট আছে সেই প্লটের সাথে রিসোর্স গুলাকে কানেক্টেড করবেন। যেমন ধরেন কি কি রিসোর্স আছে আমাদের, এটা জানার চেষ্টা করবো আমরা। ফোকাস রাইটিং করার জন্য আমাদেরকে এই রিসোর্স গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। বাজেট আছে, ইকোনমিক রিভিউ আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, আইএমএফ, এসডিজি গোল আছে, 3.0 তত্ত্ব আছে। 3.0 তত্ত্বর আসলে আপাতত দরকার নেই, আমরা এটা বাদ দিতে পারি। আমরা আইএমএফ, এসডিজি গোলের কথা বলতে পারি। মূলত যাদের এসডিজি গোল পড়া নাই, তারা এসডিজি গোল সব পড়ে ফেলবেন। আপনি এসডিজি গোলের সাথে, এসডিজির 17টা গোলের সাথে ফোকাস সেটিং এর অনেক টপিককে কানেক্টেড করতে পারবেন। ফোকাস সেটিং এর প্রচুর টপিক আছে যেগুলোর সাথে এসডিজি গোলকে কানেক্ট করা যাবে, যেটা আপনি করতে পারবেন, অনায়াসই করা যাবে। তো আমরা যেটা করি পরে আমাদের যেটা দেখা যায় যে যে এসডিজি গোলগুলো আমরা ঠিক মতো ইউজ করতে পারি না, এটা দরকার আছে। এসডিজি গোলটা ঠিক মতো ইউজ করতে জানতে হবে। তারপরে কপের কথা যদি কোনো থাকে, যেমন কনফারেন্স অফ পার্টিস, সবসময় আপনি পাবেন বলে ব্যাপারটা এরকম না, এত প্রেশার নেওয়ার কিছু নেই। কনফারেন্স অফ পার্টিসে এখন গত নভেম্বরের পরে এখন আর এই সংক্রান্ত কোনো তথ্য ভাবে করে নাই, সেহেতু এখন বর্তমানে এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। বাংলাদেশ ব্যাংকের কিছু তথ্য আছে। বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝে কিছু সার্কুলার দিয়ে থাকে, কিছু পলিসি গাইডলাইন্স দিয়ে থাকে, পলিসি রেট চেঞ্জ করে থাকে। তারপরে আরো বিভিন্ন কর্মকাণ্ড আছে, যেমন বাংলাদেশ ব্যাংকের বর্তমানে একটা ক্যাম্পেইন চলতেছে 1 জুলাই থেকে, যেটা শুরু হবে বাংলা কিউআর বেস পেমেন্ট সিস্টেম। তো বাংলা কিউআর বেস পেমেন্ট সিস্টেমের উপর আমরা অলরেডি একটা 1 পেজের একটা ফোকাস দিয়েছি। তো এই ধরনের কিছু অ্যাটেম্পট আছে যেগুলো বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝে নিয়ে থাকে, ইনিশিয়েটিভ, যেগুলোর সাথে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে সংযুক্ত করতে পারি, যেগুলোর সাথে আমরা ইকোনমিক অন্যান্য ফোকাসের সাথে সংযুক্ত করতে পারি, যেগুলোর মধ্যে আছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আমরা অলরেডি বললাম। তারপরে আছে হলো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, তারপরে আছে হলো গ্রিন ব্যাংকিং, তারপরে ক্যাশলেস ইকোনমি, ডিজিটাল ইকোনমি, এগুলো আছে। এগুলোর সাথে আমাদের এই ইনিশিয়েটিভ গুলাকে সংযুক্ত করতে পারে। যে ধরেন ইনিশিয়েটিভ বেস কিছু ফোকাস আছে, যেমন ধরেন পদ্মা ব্যারেজ প্রকল্প, এটা ইনিশিয়েটিভ বেসড একটা ফোকাস। তারপরে ফ্যামিলি কার্ড, এটা ইনিশিয়েটিভ বেসড একটা ফোকাস। তারপরে আছে হচ্ছে খাল খনন কর্মসূচি। তারপরে বাংলাদেশ ব্যাংকের জন্য আছে কিউআর বেসড পেমেন্ট সিস্টেম। এগুলো হচ্ছে ইনিশিয়েটিভ বেসড কিছু ফোকাস। ইনিশিয়েটিভ বেসড ফোকাস সেটিং গুলোর ক্ষেত্রে ধরেন আপনার একটা পরিকল্পনা থাকে যে আগে একটা ইনিশিয়েটিভ মানে হচ্ছে নতুন কোনো কিছু, নতুন একটা অ্যাটেম্পট, এটা হচ্ছে ইনিশিয়েটিভ বলা হয়। তো নতুন অ্যাটেম্পট নেওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে।
নতুন অ্যাটেম্প্ট নেওয়ার জন্য কিছু লজিক থাকতে পারে, এবং নতুন অ্যাটেম্প্ট নেওয়ার জন্য কিছু গভর্নমেন্টের কিছু পরিকল্পনা থাকে। এখানে গভর্নমেন্টের আসলে কি কি পরিকল্পনা আছে সেই সংক্রান্ত কথাবার্তা এখানে হতে পারে আর কি। তো এই রিলেটেড আলোচনাগুলোতে যখন আসে আপনি যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের এখানে কি কি নিয়ে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, যে ফোকাস সেটিং এ আপনি আসলে কি কি আলোকপাত করবেন, কি কি রাখবেন। এবং ডেফিনেটলি আমি খুব কনফিডেন্টলি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনি যদি কিছু না পড়েন, কিছু না জানেন, আপনার পক্ষে ফোকাস সেটিং লেখা সম্ভব না। যে যত ভালো মেন্টরই হোক না কেন, যে যতভাবেই বলুক না কেন যে 2 দিনে আপনাকে ফোকাস সেটিং শেখাই দেবো, 5 দিনে শেখাই দেবো, আপনি যদি নিজে কিছু না পড়েন আপনি ফোকাস সেটিং লিখতে পারবেন না। এবং এটা নিশ্চয়ই আপনি জানেন, প্রিলিমিনারি পরীক্ষার আগে নিশ্চয়ই আপনি কিছু পড়ে যান। অন্তত প্রিলিমিনারি পরীক্ষার আগে যত প্রিলিমিনারিতে পরীক্ষাটা 4টা অপশন থাকে, সেই 4টা অপশন থেকেও আপনি একটা সঠিক উত্তর বের করতে পারেন না যদি আপনি পড়াশোনা না করেন। সেখানে আপনি লিখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ কিছু লিখবেন, সেখানে যদি আপনার কোনো রিসোর্স না থাকে আপনার মধ্যে, আপনি কিভাবে লিখবেন? এটা সম্ভব না। তো এই জন্যই বলছি, অন্তত ফ্রি হ্যান্ড রাইটিং এর আগে হলো ফ্রি হ্যান্ড রিডিং আপনাকে পড়তে হবে ডেফিনেটলি। আচ্ছা, আমরা গেল প্রথমে কথাবার্তাগুলো গেল, প্লট মেকিং এর কথা বললাম, আমরা রিসোর্স এঙ্গেজমেন্টের কথা বললাম। এখন মূলত রিসোর্স এঙ্গেজমেন্টে আমরা একটা রিসোর্স আপনাদেরকে দেখাবো। এই রিসোর্সটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে বর্তমান এই বছরের বাজেটের কথাবার্তা এখানে আছে। বাজেটে দেখেন, বাজেটের আকার, বাজেটের ক্ষেত্রে বাজেটের সাথে ফোকাসকে আপনি কিভাবে আসলে কানেক্ট করবেন এটা আপনার জানার দরকার আছে। এটা জানতে হবে এই কারণ এই সংক্রান্ত বহুত আলোচনা আমরা করেছি এর আগেও, এবং বাজেটকে কিভাবে ফোকাসে ব্যবহার করবেন এই সংক্রান্ত টপিক অনলাইনে সবার আগে আমি নিয়ে আসছি, এবং আমি প্রথম ক্লাস নেই যে বাজেটের সাথে আপনি ফোকাসকে কিভাবে কানেক্ট করবেন। হ্যাঁ, 2021 সালে সর্বপ্রথম ক্লাসটা আমি নিয়েছিলাম, এবং এরপরে আমাদের মতো করে অনেকেই এরপরে নিয়েছে, অনেকে সংযুক্ত করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের মতো করে আর আসলে ব্যবহার করে পারে নাই। হোয়াটএভার, আমরা যেখানে যাচ্ছি না, আপনাদের এখানে মূল যে কথাটা আসবে যে আমরা তো বাজেটের আকারটা পড়বো, এটা আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনি পড়বেন, এটা মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নেই। এটা আপনি প্রিলিমিনারির জন্য ডেফিনেটলি পড়বেন যে 9,38,000 টাকা বাজেট দেওয়া হয়েছে। বাজেটের লক্ষ্যমাত্রাগুলো কি কি? জিডিপি প্রবৃদ্ধির 6.5%, মূল্যস্ফীতি 7.5%। এটা আপনি প্রিলিমিনারির জন্য আপনি পড়ে ফেলতে হবে, আপনার কিছু করার নেই, পড়ে ফেলতেই হবে এটা। বাজেটের ব্যয়, বাজেট মানে হচ্ছে ব্যয়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, সেটা হলো 6,95,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই ব্যয় এবং আয়ের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে, এটাকে বলা ঘাটতি। শেষ, আমার আর এখানে কিছু পড়ার দরকার নেই। করমুক্ত আয় সীমা আপনি প্রিলিমিনারি পরীক্ষার জন্য পড়ে ফেলবেন। আচ্ছা, এবার আসেন কোথায় কোথায় কি করা হয়েছে। যেমন ধরেন সামাজিক নিরাপত্তা খাতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এখন 21 লক্ষ পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাকে মাসিক 2,500 করে টাকা দেওয়া হবে। এই যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে এবং বয়োজ্যেষ্ঠ মহিলাকে 2,500 করে টাকা দেওয়া হবে, এতে করে কি সুবিধা হবে দেশের? এটা একটা ইনিশিয়েটিভ বেস ফোকাস। মনে করেন ফ্যামিলি কার্ডের কথা যদি আমরা বলার চেষ্টা করি, এটা একটা ইনিশিয়েটিভ বেস ফোকাস। এতে দেশে কি কি হবে? এতে দেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হবে, এতে দেশের দারিদ্র্য বিমোচন হবে, নারীদের ক্ষমতায়ন হবে। এই যে কথাগুলো আপনি জানলেন, এই যে কথাগুলো আপনি শিখলেন বা বুঝলেন, এটা আপনি ফোকাস সেটিং এ ব্যবহার করতে পারবেন যে গভর্নমেন্টের আসলে ইনিশিয়েটিভটা কি। গেল ক্রিয়েটিভ ইকোনমি সংক্রান্ত ফোকাস একটা আসবে। 1টি গ্রাম এবং 1টি পণ্য, 300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এখানে। এটার হচ্ছে ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠন করা হয়েছে এখানে। এই যে ইনিশিয়েটিভটার কথাটা এখানে বলা আছে। শিল্প খাতে মোট বাজেটের 2% বরাদ্দ করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানির জন্য 2030 সালের মধ্যে 35,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ধার্য করা হয়েছে। আচ্ছা, তারপরে কৃষি এবং খাদ্য, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ। ফসল উৎপাদন, বীজ ব্যবস্থাপনায় বরাদ্দ করা হয়েছে। 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর হ্রাস করা হয়েছে। খুব ভালো অ্যাটেম্প্ট। এটা দিয়ে আমরা কি করতে পারি? এটা দিয়ে আমরা ইনফ্লেশন দূর করতে পারি, এটা দিয়ে আমরা ফুড সিকিউরিটি ইনশিওর করতে পারি। এরপরে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আগামী 5 বছরের জিডিপিতে 10% অবদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 1 সিটিজেন 1 আইডি 1 ওয়ালেট প্রকল্পে প্রতি বছর স্টার্ট আপ ফান্ড বাবদ 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাই এই যে দেখেন, 1 সিটিজেন 1 আইডি এবং 1 ওয়ালেট প্রকল্প, এই প্রকল্প দিয়ে কিন্তু আপনি কিউআর পেমেন্টটাকে প্রমোট করতে পারেন। আমরা যে কিউআর পেমেন্টের কথা একটু আগে ক্লাসের শুরুতে বলছিলাম, এটা দিয়ে কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন। কর্মসংস্থান, প্রবাসী কার্ড প্রবর্তন, প্রযুক্তি খাতে বছরে 2 লাখ কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, হাইটেক পার্কে 5,000 কর্মসংস্থান, এসএমই খাতে সহজ ছোটে 2,000 কোটি টাকা ঋণ। এগুলো সব হচ্ছে কর্মসংস্থানের জন্য অ্যাটেম্প করা হয়েছে।
কর্মসংস্থান রিলেটেড যে কোনো ফোকাসে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, দ্যাট ইজ আনএমপ্লয়মেন্ট এবং স্বাস্থ্য ই হেলথ কার্ড। তারপরে কেয়ার গিভার প্রশিক্ষণ জিডিপির 1.01% বরাদ্দ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসেন বিশেষত্বতে। দেখেন বিশেষত্বর মধ্যে 2030 সালের মধ্যে রিনিউয়েবল এনার্জি খাতে 20% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির মাধ্যমে 1 কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। এই 1 কোটি বৃক্ষরোপণ করার মাধ্যমে আমাদের যে ইনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশনটা এবং ক্লাইমেট চেঞ্জের যে মোকাবেলা করার জন্য যে সরকারের পদক্ষেপটা আমরা সেটা এখানে সংযুক্ত করতে পারবো। এবং কার্বন ট্রেডিং সংক্রান্ত একটা ফোকাস আমি আজকে শেয়ার করেছি, এই কার্বন ট্রেডিং এর সাথে এটাকে আমরা সংযুক্ত করতে পারবো। কার্বন ট্রেডিংটা হলো এরকম যে আপনি কার্বন নির্গমন হ্রাস করবেন, গাছ লাগাবেন, ওখান থেকে একটা নির্দিষ্ট মাত্রায় মেট্রিক টনের এগেইনস্টে আপনাকে ডলার পেমেন্ট করা হবে। 3R এর মাধ্যমে 5 বছরে 30% প্লাস্টিক বর্জ্য হ্রাস। এবং দেখেন প্লাস্টিক যে দূষণটা, প্লাস্টিক দূষণের একটা বড় ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে আছে, এটা পরিবেশ সংক্রান্ত ফোকাস আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা আছে লাস্টের দিকে, সেটা হচ্ছে ঋণের ঝুঁকি হ্রাসে রাজস্ব আহরণ বাড়ানোর কথা বলা হচ্ছে, ঋণ ব্যবস্থাপনা সংস্কারের কথা বলা হচ্ছে, প্রকল্প বাস্তবায়ন, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করার কথা বলা হয়েছে। যেমন আমার বিনিয়োগ করতেছে কিন্তু সেই বিনিয়োগ থেকে রিটার্ন আসতেছে না। রিটার্নটা কেমন জানো? রিটার্ন মনে করেন আপনি 1 টাকা বিনিয়োগ করছেন, ওখান থেকে রিটার্ন আসতেছে 25 পয়সা, বাট এখান থেকে যদি রিটার্ন আসতো 2 টাকা তাহলে খুব ভালো হতো। এই বাস্তবায়নে, বাজেট বাস্তবায়নে 3টা 3R এর একটা প্রকল্পের কথা, মানে 3R এর একটা প্ল্যানিং এর কথা বলা হয়েছে। এটা রিকভারি, স্টেবিলাইজেশন, রিস্টোরেশন এন্ড রিকনস্ট্রাকশন গেল মোটামুটি এরকম ভাবে আলোচনা। বাজেট থেকে শুধু এই ফোকাস গুলো আসবে, বা এই বাজেটকে আপনি ফোকাসে কিভাবে ব্যবহার করবেন শুধুমাত্র এই সংক্রান্ত টপিকে আপনি পড়বেন বা এইটাই আপনি পড়তে হবে বিষয়টা এরকম না। বাজেট কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন বা সরকার বাজেট কিভাবে ইমপ্লিমেন্ট করবে, বাজেট ঘাটতি কিভাবে মেটাবে, এই সংক্রান্ত ফোকাসও বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে আসছে। আপনি এখান থেকে এটা উপরে রাখতে পারেন। তাহলে আমরা বুঝলাম যে রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে আপনাকে রিসোর্স গুলো সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, এবং শুধু আইডিয়া থাকলেই হইলো না, এই রিসোর্স গুলো আপনি আবার কিভাবে ব্যবহার করবেন। এবং এডির পরীক্ষা আপনি ভাইবেন না যে যেন তেন একটা থেরাপারা টাইপের ফোকাস লিখে দিয়ে আসলে আপনি চাকরিটা পাবেন, এত সহজ না। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে কিছু পড়তে হবে। এবং এটা ভাইবেন না যে আইবিএ পরীক্ষা নিবে বলে এই কারণে জুপিটার থেকে প্রশ্ন নিয়ে আসবে, বিষয়টা এরকম না, কারণ পরীক্ষার স্ট্যান্ডার্ড সবসময় একই রকম থাকে। আচ্ছা, এরপরে আসেন টপিক জাজমেন্ট, আমরা এটা যাবো না, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু বহন করে না। এরপরে আসেন হচ্ছে প্লট মেকিং এ, যে হাউ টু মেক আ প্লট, আপনি আসলে কিভাবে প্লট মেক করবেন। যে আপনি কোটেশন, প্রথমে কোটেশনের কথা আসছে যে আপনি চাইলে একটা কোটেশন ব্যবহার করতে পারেন। আমরা কোটেশন সংক্রান্ত পিডিএফ আমাদের পেইড ব্যাচে দিয়ে দিব, ওখান থেকে কোটেশন সংক্রান্ত পিডিএফ আপনারা নিতে পারবেন। তারপরে ইন্ট্রোডাকশনে আসবে যে এই যে টপিকটা আছে সেই টপিক সম্পর্কে আপনি হালকা করে কিছু আলোচনা করবেন, ডেফিনেশন বা টপিক সেন্টেন্স চলে আসতে পারেন। এরপরে দেখেন ইন্ট্রোডাকশনের বদলে আপনি ডেফিনেশনে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমি সরাসরি ডেফিনেশনে চলে গেলাম যে হোয়াট ডাজ ইট মিন বাই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, আপনি সরাসরি সেই কথা চলে গেলেন, কোনো অসুবিধা নেই। তারপর প্রেজেন্ট স্ট্যাটাস, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, এবং এখানে আমরা নিউমেরিক্যাল ডাটা ব্যবহার করব। যে আমরা যদি টপিকের কথা বলি, আমরা একটা লাইভটা সবাই শেয়ার করে দিই যাতে সবাই দেখতে পায়। সামনে যেহেতু পরীক্ষা আছে অনেকেরই, আমরা একটু লাইভটা শেয়ার করে দিই যাতে করে দেখতে পাই সবাই। ফ্রি হ্যান্ড রাইটিং এর আজকের ক্লাসটা আমরা অলরেডি বলে দিয়েছি যে আমরা এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিব, সবাই যেন দেখে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট স্ট্যাটাসে আপনাকে, ধরেন আমি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ফোকাসের কথা যদি বলি, যে প্রেজেন্ট স্ট্যাটাসে আপনাকে ওখানে অন্তত বলতে হবে যে এই মানে এক্সপোর্টের অবস্থাটা আসলে কি, মানে আমাদের এক্সপোর্টের পরিমাণটা কত, আগে কত ছিল, বর্তমানে কত। ডেটা দেওয়ার ক্ষেত্রে অনেকেই যেটা ভুল করে থাকেন যে অনেক পুরাতন ডেটা মুখস্থ করেন, 10-12 বছরের ডেটা মনে রাখেন। এত ডেটা আপনি মনে রাখতে পারবেন না ভাইয়া, মনে রাখা সম্ভব না। আপনার পক্ষে যা মনে রাখা যায় আপনি সেটাই ইনক্লুড করেন, অসুবিধা নেই। অন্তত কম্প্যারিজন করার মতো যেন স্ট্যাটাসটা থাকে, যে আপনি এই বছরের তথ্য দিচ্ছেন কিন্তু কম্পেয়ার করতেছেন বিগত বছরের তথ্যের সাথে। আপনি অন্তত এইটাকে মাথায় রাখতে হবে যে আপনি যেন দুইটা কম্প্যারিজনকে একটু ঠিক মতো করতে পারেন। একটা কম্প্যারিজন ভুল করলেন বা দুটার তথ্য ভুল দিয়ে আসলেন,
তাহলে একটু অসুবিধা আছে, কম্পারিজনটা যেন ঠিক মতো দিতে পারেন আর কি। এই সংক্রান্ত আপনি 3-4 বছরের ডাটা মনে রাখলেন তাইলে হবে। এবং এইখানে যে প্রসঙ্গত উল্লেখ করার মতো যে এক্সপোর্টেড ডাটা বা ইম্পোর্টেড ডাটা, এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে, একই সাথে ইকোনমিক রিভিউতে পাওয়া যাবে। ইকোনমিক রিভিউ থেকে নিলেই হবে। এবং ইকোনমিক রিভিউর উপরে আমাদের ক্লাস আছে, আমাদের পেড ব্যাচ ইকোনমিক রিভিউর উপরে যে নোটগুলো আমরা দিয়ে দেবো, ওখান থেকে তারা এই ডিটেলস গুলো সংগ্রহ করবে। এবং আমি আবারও বলতেছি, আপনি যদি না পড়েন কিছু, ধরেন আপনি কিছু পড়লেন না, আপনি কিছু লিখতে পারবেন না প্রথমত। হ্যাঁ, এবং এখন মূলত যেটা হয়েছে যে মানে ব্যাপারটা এরকম না আপনাকে অনেক বেশি পড়তে হবে, এত প্রেশার নেওয়ার কিছু নেই। আপনি যখন তো 10-12টা ফোকাস সেটিং প্লট আকারে রেডি করে পেপার থেকে বা অন্য রিসোর্স থেকে লিখবেন, নিজে নোট করে ফেলবেন, তখন কিন্তু আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। ওই ধারণা দিয়েই কিন্তু আপনি বাকি পথ চলতে পারবেন। হ্যাঁ, অনেক বেশি পড়তে হবে বিষয়টা কিন্তু এরকম না, আপনাকে অন্তত একটা বেসমেন্ট দাঁড় করানোর মতো স্ট্যাটাসে যাইতে হবে, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি যাবেন ওই টপিকটার উপর পজিটিভ অথবা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে কিনা। ইকোনমিতে ইম্প্যাক্ট থাকতে পারে, সোশ্যাল ইম্প্যাক্ট থাকতে পারে, ন্যাশনাল ইম্প্যাক্ট আছে, আমরা তখন ইম্প্যাক্ট গুলো নিয়ে আলোচনা করবো ওখানে, পজিটিভ ইম্প্যাক্ট অথবা নেগেটিভ ইম্প্যাক্ট বোথ। এসডিজি গোলের সাথে সম্পর্ক থাকলে আমরা বলবো ওখানে। কারণ এই জন্য আমাকে এসডিজি গোলটা মুখস্থ করে ফেলতে হবে। আমি বাজেটের যে একটা পেজ আপনাকে দিয়েছি, আপনাকে অন্তত এটা পড়ে ফেলতে হবে। এখন আপনি যদি মনে রাখতে না পারেন, হ্যাঁ, মনে রাখলে আবার অনেক সময় আছে, মনে রাখা এবং একই সাথে হলো সময় মতো এটাকে উপস্থাপন করতে পারা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অনেক কিছুই মনে থাকে, আমাদের অনেক তথ্যই মনে থাকে, কিন্তু আমরা সময় মতো ওগুলো উপস্থাপন করতে পারি না। তো সময় মতো যদি উপস্থাপন না করতে পারি তাহলে তো আর হইল না। সময় মতো উপস্থাপন আপনি কখন করতে পারবেন? সময় মতো উপস্থাপন করতে পারবেন হচ্ছে যখন আপনি এটা প্র্যাকটিসের মধ্যে আনবেন। ধরেন আপনার মধ্যে আপনি একটু প্র্যাকটিস করতেছেন, আপনি যা জানতেছেন আপনি এটা প্র্যাকটিসও করতেছেন। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেছেন বাসায়, হোমওয়ার্ক করতেছেন বাসায়, আমরা যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেটা আপনি প্র্যাকটিস করতেছেন। দেখা গেল যে তখন আপনার কি হবে, আমরা যখন আপনার হোমওয়ার্কটা আমরা দেখে দেব, আমরা যখন বলবো যে এসডিজি গোলের সাথে কানেক্টিভিটিটা আপনি দেন নাই, আপনি কিন্তু পরবর্তীতে এসডিজি গোলটা পড়ে নিবেন, অন্তত না পড়লেও। এসডিজি গোলকে কিভাবে ফোকাস সেটিং এ ব্যবহার করবেন এই সংক্রান্ত একটা রাইট আপ আমার আছে, সেটা আমার প্রোফাইলে আছে, আমার পেজেও আছে। তো অনেক ডাটার ভিড়ে আসলে আমাদের অনেক ডাটা আছে, আমরা ফ্রিতে যা রিসোর্স শেয়ার করি সেটা অন্যান্য অনলাইনে কোনো টিচার এত ফ্রিতে রিসোর্স শেয়ার করে না। হ্যাঁ, তো এগুলা প্রচুর রিসোর্স শেয়ার আছে। এখন মূল ইস্যু হলো আপনি আমাদেরকে ফলো করতেছেন না, আপনি আমাদেরকে দেখতেছেন না ভালো মতো। আপনি স্ক্যাটার্ড, আপনি আজকে এক বড় ভাই কথা বললো তার দিকে চলে গেছেন, আগামীকালকে আরেক বড় ভাই কথা বলছে তার দিকে চলে গেছেন। দ্যাট ইজ ওয়াই আপনি স্ক্যাটার্ড হয়ে থাকেন। দেখা যায় এই কারণে কোনো নির্দিষ্ট জায়গা থেকে পার্টিকুলার যতটুকু যা পাওয়া দরকার ছিল চুম্বক অংশ, সেটা আপনি পান না। আচ্ছা, তাহলে এসডিজি গোল আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। বাজেটের তথ্য থেকে এসডিজি গোল থেকে তথ্য মনে রাখাটা সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হলো 2030 সাল পর্যন্ত এসডিজি গোলের যে তথ্যগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন ফোকাস রাইটিং এ। আর বাজেটের অসুবিধা হলো প্রতি বছর বাজেট পাস হয়, এবং এই বছরের যে বাজেটটা আপনি পড়তেছেন সেটা আগামী বছরের জুলাই পরে আর পারবেন না, জুনের পরে আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, কারণ আগামী বছর আবার নতুন করে পরিকল্পনা হবে। তো এইটাই হচ্ছে একটা বড় সমস্যা বলতে কি বড় অসুবিধা। হ্যাঁ, এটা হলো বাজেটের ক্ষেত্রে, বাজেট সংক্রান্ত বাজেট থেকে যখন কিছু পড়তে যায়, বাজেটের সংক্রান্ত কিছু যখন আমরা বাজেট থেকে যখন আমরা কিছু পড়তে যাই বা বাজেট থেকে যখন আমরা কিছু পড়তে বলি, তখন এটা হচ্ছে একটা বড় অসুবিধা। তখন এই ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ি। এটা কমন একটা প্রবলেম সকালে সবার জন্যই, শুধু আপনার জন্য না, আমার জন্য না। তারপর ইকোনমিক রিভিউ তো ঠিক সেম কন্ডিশন। ইকোনমিক রিভিউটা জানেন প্রতি বছর প্রকাশ হয়। তো ইকোনমিক রিভিউ যখন প্রতি বছর প্রকাশ হয়, ধরেন আজকে প্রকাশিত হইলে এটা আপনি আগামী 1 বছর ইউজ করতে পারবেন, এরপর আর পারবেন না। তারপরে চতুর্থ শিল্প বিপ্লব, কনস্টিটিউশন। এখানে কনস্টিটিউশন বলতে আমরা সংবিধানকে বোঝাইছি। সংবিধানের সাথে আমরা কিছু ফোকাসের কিছু পয়েন্টকে সংযুক্ত করতে পারবো, যেমন ধরেন নারী ক্ষমতায়নের সাথে সংযুক্ত করতে পারবো, দারিদ্র বিমোচনের সাথে সংযুক্ত করতে পারবো, শিক্ষার সাথে সংযুক্ত করতে পারবো। হ্যাঁ, এগুলোর সাথে করা যাবে। সবার সাথে পারবেন না বিষয়টা নিয়ে, পরিবেশের সাথে কিছু পারবেন। তারপরে চতুর্থ শিল্প বিপ্লব এখন পারবেন না, পঞ্চম শিল্প বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে মিক্সার করে পারবেন। যে এই শিল্প বিপ্লবের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত যদি কোনো ফোকাস আসে, বিশেষ করে বিজ্ঞান রিলেটেড যখন ফোকাসগুলো আসবে, যেমন ধরেন আমরা স্টেম এডুকেশন সংক্রান্ত একটা ফোকাস গতকালকে দিয়েছিলাম গ্রুপে।
স্টেম এডুকেশন, স্টেম মানে এডুকেশনের নতুন একটা ধারণা আবির্ভূত হতে যাচ্ছে পঞ্চম শিল্প বিপ্লবের কারণে। যে এখানে আমরা এআই বেসড এডুকেশন, এআই বেসড এডুকেশনকে আরো বেশি প্রমোট করতেছি, এই সংক্রান্ত ফোকাসটা ঠিক এই সংক্রান্ত আর কি। তো এখন আপনি যদি আপনার যদি ধারণা না থাকে স্টেম এডুকেশন সম্পর্কে, আপনি তো বলতে পারবেন না। এবং স্টেম এডুকেশনের সাথে শিল্প বিপ্লবের একটা ভালো কানেক্টিভিটি আছে। আপনি তখন এভাবে করে লিখলেন যে ধরেন এরকমই আসলো যে পঞ্চম শিল্প বিপ্লবের সাথে শিক্ষার প্রযুক্তিগত উৎকর্ষ। তো এখানে আপনি ইন্ট্রোডাকশনের কথা বললেন, ইন্ট্রোডাকশনে ওই টপিকটা সম্পর্কে অল্প কিছু ধারণা দিলেন, এটার ডেফিনেশন থাকলে ডেফিনেশন দিলেন, যে প্রযুক্তির সাথে শিক্ষাকে আপনি সংযুক্ত করলেন, এটার প্রেজেন্ট স্ট্যাটাস, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স সেগুলো বললেন, যে বর্তমানে শিক্ষার আমরা যে ম্যানুয়াল শিক্ষা শিক্ষিত সেগুলো দিয়ে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছি না। দ্যাট ইজ ওয়াই শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই এই প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার দিকে আরো বেশি মনোযোগী হতে হবে এবং আমাদের সাথে ডিস্টেন্স লার্নিংটাকে আরো বেশি প্রমোট করতে হবে। ডিস্টেন্স লার্নিং ইজ দ্যাট, যে আপনি ঘরে বসে দূরের থেকে প্রশিক্ষণ নিতে পারবেন এবং দক্ষতা ভিত্তিক যে প্রশিক্ষণ ব্যবস্থা সেটা প্রতি মনোযোগ দিতে হবে। এবং এর জন্য সরকার যে সৃজনশীল ইকোনমির কথা বলছে, সৃজনশীল ইকোনমি গঠনে আমাদের ডেফিনেটলি প্রযুক্তি ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থাপনা সেটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা সেটা এভাবে করে বলতে পারি। আচ্ছা, তারপরে পভার্টি রুরাল ডেভেলপমেন্টের সাথে আসলে এর কোনো সম্পর্ক আছে কিনা? ডেফিনেটলি যে টপিকটা থাকবে সেই টপিকের সাথে, যেহেতু বাংলাদেশ মানে এখনো ওইভাবে করে ধনী রাষ্ট্র হয়ে ওঠে নাই, তো সেহেতু বলা যেতেই পারে যে যেই টপিকটা থাকুক না কেন সেই টপিকের সাথে দারিদ্র বিমোচনকে আমরা যদি সংযুক্ত করতে পারি আমরা করব। পভার্টি রিডাকশন বা অন্তত রুরাল ডেভেলপমেন্টকে যদি সংযুক্ত করা যায় আমরা করার চেষ্টা করব ডেফিনেটলি। তারপরে আমরা বলার চেষ্টা করব এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে মূলত আমরা বলেছি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আলাদা করে একটা ফোকাসের কথা বলেছি। এলডিসি গ্র্যাজুয়েশনের কথা এখানে আসবে, যে এলডিসি যখন আমরা এলডিসি থেকে যখন বের হয়ে যাব তখন অনেক কিছুর কানেক্টিভিটি এর সাথে আসবে। এলডিসি গ্র্যাজুয়েশন থেকে আমরা বের হলে আমরা যেসব চ্যালেঞ্জের মধ্যে পড়বো, আমাদের প্যাটেন্ট নিয়ে সমস্যার মধ্যে পড়বে, আমাদের আরএমজি সেক্টরের যে ওয়েভার, ট্যাক্স ওয়েভার বা লেভি ওয়েভার সেটা থেকে আমরা অবমুক্ত হতে পারবো না। তারপরে আমাদের ঔষধ শিল্প প্যাটেন্টের শিল্পের মধ্যে পড়বে, আমরা বিশাল চ্যালেঞ্জের মধ্যে পড়বো। যেমন আমাদের দেশের থেকে যেসব পণ্য রপ্তানি হয় যেসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, ওদের দেশে আমরা কিছু ওয়েভার পাই, ট্যাক্স ওয়েভার পাই, তো আমাদের দেশ থেকেও পাই। তো মানে দুই দেশ থেকে যখন ট্যাক্স ওয়েভার পাওয়া যায় তখন আমাদের ওই প্রোডাক্টের দাম অনেক কম থাকে, যার কারণে বাংলাদেশ থেকে ওরা প্রোডাক্ট নিয়ে থাকে, আরএমজি প্রোডাক্টগুলো। খুব সিম্পল হিসাব, আমরা যখন এলডিসি থেকে বেরোবো তখন আমাদের আমরা অনেক সহজ শর্তে দীর্ঘমেয়াদে দাতা সংস্থা থেকে ঋণ নিয়ে থাকি। যেমন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে আমরা ঋণ নিই এবং এই ঋণগুলোর মেয়াদ মনে করেন 45 বছর 50 বছর। কন্ডিশন খুব ইয়াগুলা খুব কম থাকে, রেট অফ ইন্টারেস্ট গুলা কম থাকে। হ্যাঁ, আর তখন আমরা যখন এলডিসি থেকে বেরোবো তখন আমাদের এই ঋণগুলো নিতে গেলে আমরা অনেক কঠিন শর্তের বেড়াজালে আটকে যাব। এটা হলো একটা বড় ইস্যু আমাদের জন্য। তো সেক্ষেত্রে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনকেও ফোকাস সেটিং এর কোনো একটা পয়েন্টের মধ্যে নিয়ে আসতে পারি। তারপরে জিওগ্রাফিক্যাল যে আইডেন্টিফিকেশন যে প্রোডাক্টগুলো আছে, জিআই প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলোকে আমরা যদি সম্ভব হয় আমরা নিয়ে আসলাম, কানেক্ট করে ফেলতে পারি। তারপরে আমরা ইনক্লুশনের সাথে কানেক্ট করার চেষ্টা করবো। এখানে ইনক্লুশনে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আসবে, তারপরে এখানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আসবে। আমরা দেখার চেষ্টা করবো যে এটার সাথে ইনক্লুশনের কোনো সম্পর্ক আছে কিনা। যেমন ধরেন বাংলা কিউআর এর সাথে ইনক্লুশনের একটা সম্পর্ক আছে, তারপরে ক্যাশলেস ইকোনমির সাথে ইনক্লুশনের সম্পর্ক আছে, ডিজিটাল ইকোনমির সাথে ইনক্লুশনের সম্পর্ক আছে, উইমেন ডেভেলপমেন্টের সাথে বা উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে ইনক্লুশনের সম্পর্ক আছে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সাথে ইনক্লুশনের সম্পর্ক আছে। তারপরে আরো এরকম আসবে প্রোডাক্ট, আপনার অনেক এরকম মনে পড়বে যখন আপনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন। এবং এরপরের যেই পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে ইনিশিয়েটিভ টু ইমপ্লিমেন্ট। আমরা ইনিশিয়েটিভ ইমপ্লিমেন্ট করার জন্য কি ইনিশিয়েটিভ, গভর্নমেন্টের কোন ইনিশিয়েটিভ আছে কিনা। যে বললাম যদি ইনিশিয়েটিভ বেস কোনো ফোকাস থাকে, ওইটা আপনাকে ওই যে বললাম প্রথমে আপনাকে ফোকাসের টাইপটা বুঝতে হবে। যদি এটা ইনিশিয়েটিভ বেসড ফোকাস হয়ে থাকে, আপনি এখানে বলবেন যে বাংলাদেশ ব্যাংকের ইনিশিয়েটিভ আছে, বাংলাদেশের ইনিশিয়েটিভ আছে, বাংলাদেশ ব্যাংকের ইনিশিয়েটিভ বাংলাদেশ ব্যাংক দিবে, বাংলাদেশের ইনিশিয়েটিভ আপনার ফিনান্স মিনিস্ট্রি দিবে, অন্য কেউ দিবে। ইউনাইটেড নেশনে থাকলে বলবেন, না থাকলে নাই, কোনো সমস্যা নাই তো। ওকে, কোন অর্গানাইজেশনের যদি কোনো ইনিশিয়েটিভ থাকে বলবেন, না থাকলে নাই। এটা সবসময় থাকবে বিষয়টা এরকম না। আপনি মনে করেন ইনিশিয়েটিভ ইমপ্লিমেন্ট আপনি
পয়েন্টটা লিখে ফেললেন আপনার প্লটে, দেখা গেল যে ওটার কোনো ইনিশিয়েটিভ ইমপ্লিমেন্ট নাই, তাহলে আপনি কোত্থেকে লিখবেন? আপনাকে অন্তত এই জিনিসগুলো রিসোর্সগুলো জানতে হবে। চ্যালেঞ্জ অবস্টাকল, এখন এখানে আসেন, চ্যালেঞ্জ অবস্টাকল ওভারকাম দ্য চ্যালেঞ্জ, এগুলো সব কমন। এগুলা যত রকমের ফোকাস আছে বাংলাদেশে পৃথিবীতে, সব ফোকাসের বেলাতে চ্যালেঞ্জ গুলা অবস্টাকল গুলা ওভারকাম দ্য চ্যালেঞ্জ গুলার টপিক গুলা একদম কমন, সহজ। এগুলা ধরেন আপনি কমন ফেলে যেতে পারবেন, কিন্তু মাঝখানের বডিতে আপনি যা লিখবেন এটা ফোকাস টু ফোকাস ভ্যারি করে, এটা সব ফোকাসে একরকম ভাবে লেখা যায় না। কিন্তু চ্যালেঞ্জ অবস্টাকল বলেন, ওভারকাম দ্য চ্যালেঞ্জ, কিভাবে আপনি চ্যালেঞ্জ ওভারকাম করবেন, এগুলো সব আপনি লিখতে পারেন, এগুলা সবই আপনি লিখতে পারেন। এগুলা লিখতে পারলে কি হবে, এগুলা যখন আপনি 3-4টা ফোকাস যখন আপনি দেখবেন যে 3-4টা ফোকাস লেখার পরে আপনি বুঝতেই পারবেন যে এই জিনিসগুলো সব একই রকম কমন, এই লেখাগুলো কমন। এবং আমি বলি আবারও, আপনি কি লিখবেন এটা হয়তো আপনি জানবেন, কিন্তু দ্রুত পরীক্ষার খাতায় দ্রুত লিখতে পারবেন না, পরীক্ষার খাতায় দ্রুত আপনি প্রেজেন্ট করতে পারবেন না, এটা খুব দরকার, এটা হচ্ছে ভাইটাল জিনিস। ঠিক আছে, প্লট মেকিং নিয়ে আমার মনে হয় না আর কোনো কনফিউশন আছে আপনাদের, এবং এরপরে আপনি কনক্লুশনে যাবেন। আপনি যদি মনে করেন কনক্লুশন লিখে আসতে না পারেন, আপনি ইন্ট্রোডাকশনে যা লিখছিলেন সেটাই আপনি কনক্লুশনে নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। কারণ এখন কথা না হলে কিছু প্রশ্ন আছে, পয়েন্ট আকারে লিখবেন নাকি লিখবেন না? পয়েন্ট আকারে লিখবেন ডেফিনেটলি। আমরা এখানে যে পয়েন্টগুলোর কথা বললাম এই সবগুলা ফোকাস, এগুলো সব আপনি লিখবেন, এগুলো সব আপনি লিখতে পারবেন, বিষয়টা এরকম না। সব ফোকাসে এগুলো সব লেখা যাবে না, কিছু কিছু ফোকাসে লেখা যাবে, কিছু কিছু ফোকাসে লেখা যাবেই না। যেমন আমরা সাম্প্রতিক সময় কিছু ফোকাস পাচ্ছি, যেমন ইকোনমিক ডিপ্লোমেসি সংক্রান্ত ফোকাস, এগুলো সবকিছু লিখতে পারবেন না, সব পয়েন্ট আনতে পারবেন না। তারপরে আরেকটা ফোকাস আমরা পাইলাম স্টেম এডুকেশনে, এগুলা সবগুলা কানেক্ট করতে পারবেন না। তারপরে হচ্ছে কিউআর বেসড পেমেন্ট, ওটার মধ্যে পারবেন, কিউআর এর মধ্যে এগুলো যা আছে সবকিছু মোটামুটি কানেক্ট করা যাবে, কানেক্ট করতে পারবেন আপনি। তারপরে এখন মূলত ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, আপনি অন্তত পয়েন্টগুলো যদি মনে রাখতে পারেন যে আমরা এগুলো লিখবো, এরপরে টুকটাক ধারণা আপনার থাকবেই, টুকটাক ধারণা সবারই থাকে, ওখান থেকে আপনি লিখে আসতে পারবেন, তাই তো? এখন মূল চ্যালেঞ্জ হলো যে সময়ের মধ্যে লিখে আসতে পারা। সময়ের মধ্যে লিখে আসতে পারার জন্য আপনাকে ডেফিনেটলি ভাষা প্র্যাকটিস করতে হবে। এখানে আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের বেশি সময় কখনোই পাবেন না, এবং প্র্যাকটিসটা করতে হবে। সময় মতো মনে করা, এটা হলো ইম্পর্টেন্ট, সময় মতো মনে পড়া, সময় মতো, হ্যাঁ, রাইট টাইমে ক্লিক করতে পারে না। রাইট টাইমে ক্লিক করতে পারার জন্য আপনাকে ডেফিনেটলি ভাষা প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। আমরা যে হোমওয়ার্কগুলা অনলাইন ব্যাচগুলোতে নিয়ে থাকি, এই হচ্ছে মূলত আসল কথাবার্তা। আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। পয়েন্ট অবশ্যই লিখবেন, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন, এই শব্দ দুটা ফোকাস রাইটিং এ থাকবে না, এই শব্দ দুটা ফোকাস রাইটিং এর লিখবেন না আপনারা। বাকি যা আছে সব লিখতে হবে, পয়েন্ট যা কিছু আছে সবকিছু আপনি ভালো একটা ফোকাস রাইটিং এর জন্য বাকি যা কিছু আমরা বললাম এগুলো আপনি লিখবেন। এখন পয়েন্ট আকারে দিলে সুবিধা যেটা হচ্ছে, পয়েন্ট আকারে দিলে অন্তত টিচার বুঝতে পারে যে আপনি আসলে, হ্যাঁ, টিচার বুঝতে পারবে আপনি কি লিখছেন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে প্লটে আপনারা কি কি রাখবেন। আর আমরা এখন আমাদের যে ক্লাসের যে সিস্টেমটা, আমাদের ক্লাসের সিস্টেমটা হচ্ছে আমরা ফোকাস রাইটিং এর কিছু, আমরা এই ব্যাচে সব ফোকাস পড়াবো না, সবটা পরীক্ষা, মানে বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলী, অর্থনীতি, ব্যাংকিং, এনভায়রনমেন্ট, সাম্প্রতিক, শুধু এই 4-5টা টপিকের ফোকাসের উপরে ফোকাস আমরা করব। আর পেপার ওয়ার্ক থাকবে রেগুলার বেসিসে, আমরা পেপার থেকে লিঙ্ক দিব, সেটা দেখে প্লট মেক করে, মানে প্লটকে অনুসরণ করে ফোকাস লিখবেন। তো প্লটটা যদি আপনার অনুসরণ করা থাকে, প্লটটা যদি আপনার মেক করা থাকে, আপনার জন্য ফোকাস লেখাটা খুব কঠিন কিছু হবে না। এবং আলাদা খাতায় আপনি যখন বাসায় প্র্যাকটিস করা থাকবে, ডেফিনেটলি দেখবেন যে খুব সহজেই লিখতে পারবেন। এবং বাসায় প্র্যাকটিস করা না থাকলে আপনি আসলে পারবেন না। ওকে, এখানে এই পত্রিকার শিরোনামটা দেখেন, 10 কমান্ডমেন্টস ফর বাংলাদেশ ইকোনমি, মানে বাংলাদেশ ইকোনমির জন্য 10 ধরনের 10টা এরকম সমাধানমূলক মেজার্স দেয়া হয়েছে, যে বাংলাদেশের ইকোনমির যে অবস্থা তার জন্য বাংলাদেশকে আমরা 10টা সমাধানমূলক মেজার্স দিচ্ছি। এই হচ্ছে কথা। আমরা একটু পেপার থেকে লেখাটা পড়ি, তাহলে বুঝতে পারবো আসলে কি লিখতেছে। বাংলাদেশ ইকোনমি সাকসেস ওভার দ্য পাস্ট 2 ডিকেড ইজ আনডিনায়েবল, মানে বাংলাদেশের ইকোনমি যে বিগত 2 দশক ধরে খুব সফল,
এটা অস্বীকার করার কোনো উপায় নাই আসলে। কিন্তু আমাদের উইকনেসটা হতেছে ট্যাক্স কালেকশন 7 থেকে 7.5%-এর মধ্যে আছে, যেটা এই 7 থেকে 7.5% হচ্ছে গ্রোস জিডিপির 7.5%। এবং এই কারণে বাংলাদেশের যে র্যাঙ্কটা এই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি রেশিও কালেকশনের বেলায়, এটা সাউথ এশিয়ার মধ্যে আমাদের অবস্থান সর্বনিম্ন। এটা ইকোনমির একটা বড় ডিগ্রেডেশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে তো ইনক্রিজিং দ্য ট্যাক্স জিডিপি রেশিও ইজ নট আ টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট, ইট ইজ অ্যান ইকোনমিক নেসেসিটি। যে আমি শুধু ট্যাক্স জিডিপি রেশিওটা যে বাড়াতে চাই বা বাড়ানোর যে পরিকল্পনাটা, এটা এই ধরনের কোনো টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট, এটা একটা অর্থনীতির প্রয়োজনীয়তা। উইদাউট a certain expansion of tax base, the stagnation of tax administration and the proper use of tax revenue, the country's development is bound to remain fragile. আচ্ছা, আপনি বাজেটের কথা জানতেছেন, বাজেট মানে হচ্ছে ব্যয়। তাইলে আপনি ব্যয় করবেন, কিন্তু আপনি আয় করবেন কোত্থেকে সেটা আপনি জানতেছেন না। আপনার আয়ের খাত আস্তে আস্তে সংকীর্ণ হচ্ছে, ব্যয়ের খাত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি আপনি খুব স্টেবল ইকোনমির দিকে যেতে পারবেন? এলডিসি থেকে যখন বেরোবেন, তখন আমরা বললাম যে এলডিসি থেকে যখন বেরোবেন, আমাদের মূল যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যাইয়া আপনি ঋণ পাবেন না সহজে, আপনাকে সহজে ঋণ দিবে না। আপনাকে ঋণ দিবে, কান্ট্রি ব্র্যান্ডিং বাড়বে, ঋণ দিবে, তখন আপনাকে ডেভেলপ কান্ট্রিকে ট্রিট করে ঋণ দেওয়া হবে। আর এখন আপনি যে সহজ শর্তে ঋণ পাচ্ছেন, দীর্ঘমেয়াদী এবং কন্ডিশন এখন এবং কম, রেট কম, সেই ঋণটা তখন পাবেন না। এবং আপনাকে তো এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, তো তাই না? তো এখান থেকে যদি আপনি ব্যয় বাড়ান কিন্তু আয় যদি না বাড়ান, তাহলে তো আপনি বড় সমস্যার মধ্যে পড়বেন। এবং আপনার মধ্যে যদি ডোমেস্টিক বোরোইং বাড়তে থাকে, ডোমেস্টিক বোরোইং বাড়লে ইকোনমিতে ঝুঁকিটা অনেক বেশি তৈরি হয়ে যায়। আচ্ছা, হোয়াটএভার, এখন আমাদের দেশের ইকোনমিকে স্টেবল করার জন্য 10টা এরকম পরামর্শ দেওয়া হইতেছে। সেই 10টা পরামর্শ নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। এখন আপনি এই লেখাটা কেন পড়বেন? আপনি তো এই লেখাটা কেন পড়বেন? পত্রিকাতে তো অনেক লেখা আছে, এই লেখাটা পড়া দরকার কি, তাই না? এই লেখাটা পড়বেন হচ্ছে আপনি বাংলাদেশের ইকোনমি সংক্রান্ত যে কোনো ফোকাসের সাথে আপনি এটাকে সংযুক্ত করতে পারবেন। এবং এই লেখার মধ্যে এমন কিছু কথা আছে যে কথাগুলা আপনি পড়লে বা যে কথাগুলো আপনি জানলে আপনার ফোকাস সেটিং লেখার মধ্যে যে আগ্রহটা তৈরি হবে। আপনি লেখার যে বললাম যে অন্তত আপনাকে প্রথমে পড়তে হবে। এখন আপনি তো দুনিয়ার সব পড়ার দরকার নেই, যেমন ফুটবল বিশ্বকাপ নিয়ে সবাই পড়তেছেন, এই সংক্রান্ত তো ফোকাস পরীক্ষাতে আসবে না। তো এই সংক্রান্ত ফোকাস তো পরীক্ষাতে আসবে না, তাইলে আপনি এটা পড়তেছেন কেন? আপনার ভালো লাগতেছে বলে পড়তেছেন, ইন্টারেস্ট আছে বলে পড়তেছেন, তাই তো? তাহলে দেখেন এই ফোকাসটা আপনি কেন পড়বেন? এই লেখাটা, পত্রিকার এই রাইটারটা আপনি কেন পড়বেন? আপনি তো সব রাইটার পড়েন না। দুনিয়ার হাজার হাজার উপন্যাস আছে বাংলাদেশে, পৃথিবীতে। আমরা কি সব উপন্যাস পড়ি? সব লেখকের লেখা আমরা পড়ি না। আমাদের কাছে যেটা ভালো লাগে, যেটা আমাদেরকে মনোযোগ ধরে রাখে, সেটা আমরা পড়ি, বাকিটা আমরা পড়ি না। এখানে এই লেখাটা পড়লে আপনি অন্তত বাংলাদেশের ইকোনমি সম্পর্কে একটা আইডিয়া পাবেন এবং ফোকাস সেটিং লেখার যেই রিসোর্স, সেই রিসোর্সগুলো আপনি এই লেখা থেকে পাবেন। এই লেখাটা আপনি সেই জন্যই পড়বেন। প্রথম যেই পরামর্শ, সে পরামর্শ দেখেন, যেমন এখানে বলা হচ্ছে যে 10 এসেনশিয়াল ইম্পারেটিভস ফর বাংলাদেশ ইকোনমি শুড বি, যে বাংলাদেশের অর্থনীতির জন্য 10 রকমের যে এসেনশিয়াল ইম্পারেটিভ, করণীয় যেই করণীয় যেসব পয়েন্টগুলো, সেই সব পয়েন্টগুলো নিচে আলোচনা করা হয়েছে। যেমন ধরেন, ফার্স্ট, ইনভেস্টমেন্ট ইজ দ্য ড্রাইভিং সেক্টর। Definitely, investment is the driving force of growth. Therefore, the mobilizing funds for investment is the most important task. তাহলে আমরা প্রথমে যেটা জানলাম, দিস ইজ ইনভেস্টমেন্ট। তাহলে প্রথমে যে টপিকটা আসলো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলা হইতেছে, তাই তো? এই যে আমরা ক্লাসের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে কথা বলতেছিলাম। ইকোনমিক ডিপ্লোমেসির একটা মূল উদ্দেশ্য হইতেছে, দেখেন আমরা ইকোনমিক ডিপ্লোমেসি লিখে রাখছি এখানে। হাউ কুইকলি ক্যান উই অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট, হাউ ইফেক্টিভলি ক্যান উই ডাইভার্সিফাই এক্সপোর্টস, হাউ ক্যান উই পজিশন আওয়ারসেলফ ইন ইমার্জিং ইন্ডাস্ট্রিজ, অ্যান্ড হাউ ক্যান উই ট্রান্সফর্ম আওয়ার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইনটু আ গ্লোবালি কম্পিটিটিভ ওয়ার্কফোর্স। তাহলে এখানে চারটা প্যারামিটার আসছে। যে চারটা প্যারামিটার কি কি? ফার্স্ট অফ অল, দিস ইজ ইনভেস্টমেন্ট, ডাইভার্সিফাই এক্সপোর্টস, ইমার্জিং ইন্ডাস্ট্রির সাথে কিভাবে খাপ খাওয়ানো, আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সাথে গ্লোবাল কম্পিটিটিভ ওয়ার্কফোর্সকে মার্জ করে দেওয়া।
বুঝতে পারলাম। এই যে কথাটা প্রথমেই যে পয়েন্টটার কথা বলা হয়েছে, এই প্রথম পয়েন্টের সাথেই এই যে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে যে কথাটা আলোচনা হলো, যে 5টা পয়েন্ট, যে 4টা পয়েন্টের কথা আমরা বললাম, যে ইকোনমিক ডিপ্লোমেসিটা আসলে কেন দরকার, মানে কি উদ্দেশ্যটা আসলে কি, সেখানে কিন্তু এই কথাগুলোই বলা হচ্ছে যে আমি ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারবো। ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আমার ডিপ্লোমেসি দরকার। আমার ওয়ার্কফোর্স আছে, কিন্তু ওয়ার্ল্ড জানে না, বিশ্বের অন্যান্য দেশ জানে না যে আমার স্কিল্ড ওয়ার্কফোর্স আছে। আমি তখন ওয়ার্কফোর্সগুলো কিভাবে এক্সপোর্ট করব? বিশ্ব অন্যান্য দেশ জানে না যে আমার দেশের অনেক ডাইভার্সিফাইড ইকোনমিক প্রোডাক্ট আছে এক্সপোর্ট করার মতো, জানে না। তো তাকে আমার জানাইতে হবে এরকম। তো এই কারণে আমাদের ডিপ্লোমেসিগুলো প্রয়োজন। সেকেন্ড যে পরামর্শ, সেটা হচ্ছে ফর দ্য কান্ট্রিজ 100,000s অফ স্মল সেভার্স টু পার্টিসিপেট ইনভেস্টমেন্ট অ্যাজ উই a well-organized, credible, strong, and well-regulated, vibrant and effective systems, namely a capital market, is needed. দেখেন এখানে কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে, আমরা এই অ্যাডজেক্টিভ গুলো কিন্তু মনে রাখতে পারবো। এগুলো মনে রাখতে পারলে ভালো, আমরা অন্যান্য ফোকাসে ব্যবহার করতে পারবো। সেকেন্ডে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটটা আরো স্ট্রং হইতে হবে। যে ছোট ছোট যে বিনিয়োগকারী আছে ওরা আসলে কি করবে, ছোট ছোট ক্যাপিটাল মার্কেট যদি স্ট্রং থাকে তাহলে কোম্পানিগুলোকে ব্যাংকের প্রতি এত দ্বারস্থ হতে হয় না, তাই না? ব্যাংকের প্রতি দ্বারস্থ হতে হয় না, এটা একটা বড় সুবিধা। আচ্ছা, তারপরে এখানে একটা লাইন আছে, বাংলাদেশ স্টক মার্কেট হ্যাজ রিমেইনড লার্জলি ইনএফেক্টিভ ফর ইয়ার্স, মার্কড বাই ভোলাটিলিটি, গভর্নেন্স ফেলিওর and continuous erosion of the investor confidence. As a result, small savers are either discouraged from participating or exposed the undue risk. তো কারণ এটা তো রিস্ক বেসড মার্কেট, তাই না? এটা তো পুঁজি খোয়ানোর একটা সম্ভাবনা থাকে, এই কারণে অনেক মানুষ এখানে ইনভেস্টমেন্ট এখন করতেছে না। আচ্ছা, থার্ড নম্বরে আসি। To encourage hundreds of thousands of small savers to save, interest rates on saving certificates and government bonds need to be increased. To encourage savings, bank deposits rates should be increased. মানে আমাদের দেশে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, খেয়াল করেন। যদি আপনি শেয়ার বাজার বিনিয়োগ করতে না চান, অলস টাকা আছে, তাহলে আপনি সেভিং সার্টিফিকেটস এর রেট বাড়ান। আপনি ব্যাংকের যে রেট আছে, ব্যাংকের যে ডিপোজিট রেট, সেটা বাড়ান। কারণ ব্যাংকে ডিপোজিট রেট আসলে এই ব্যাংক আবার কি করতে পারবে, এটা আবার ঋণ দিতে পারবে। At the same time, lending rates for loans taken for consumption and investment purposes should be reduced. তাইলে আপনি ডিপোজিটরদেরকে বেশি মানে ডিপোজিটরকে আকৃষ্ট করেন যে আমার ব্যাংকের আপনি ডিপোজিট রাখেন, টাকা জমান আমার এখানে, কারণ আমার এখানে রেট বেশি। আর ব্যবসায়ীদেরকে আপনি বলেন আমাদের কাছ থেকে আপনি ঋণ নেন, কারণ আমার এখানে রেট কম, ইন্টারেস্ট রেট কম, তাই তো? এবং এখানে একটা টার্ম আছে, যে টার্মটা হচ্ছে স্প্রেড। ল্যান্ডিং রেট এবং বরোয়িং রেটের যে পার্থক্যটা, এটাকে বলা হচ্ছে যে স্প্রেড, এবং এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা বেসমেন্ট আছে, ইন্টারন্যাশনাল বেসমেন্ট, সেটা হচ্ছে 5%, বাট ইন বাংলাদেশ দিস গ্যাপ ইজ মাচ ওয়াইডার। যেমন বাংলাদেশে এই গ্যাপটা 13% রেট হচ্ছে এসএমই লোনের রেট, আর ডিপোজিটের রেট হচ্ছে, সেভিংস এর রেট হচ্ছে 3% থেকে 4%। তো বাংলাদেশের জন্য এই রেটটা প্রায় 7-এর মতো স্প্রেডটা। কিন্তু বাংলাদেশের যে ব্যাংকগুলা এই স্প্রেডটা দিয়েই আসলে ইনকাম করে। টু রিস্টোর হেলথ টু দ্য ব্যাংকিং সেক্টর, দ্য রিকমেন্ডেশনস অফ দ্য ব্যাংকিং রিফর্মস কমিটি মাস্ট বি ইমপ্লিমেন্টেড। ওকে, 4 নম্বরে আসেন। এইখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে the main points is that rise in default loans will not stop unless political consideration are removed. মানে পলিটিক্যাল কনসিডারেশনকে সরাইতে হবে, না হলে আপনি ডিফল্ট ঋণ কমাতে পারবেন না। It should be mentioned here that almost all loan defaults are international. Only a small portion is due to inefficiency. Defaults are intentional. International, sorry, আমি ভুল উচ্চারণ করেছি। It should be mentioned here that almost all loan defaults are intentional. মানে আমাদের দেশে যারা ঋণ খেলাপি বেশিরভাগই এরা হচ্ছে ইন্টেনশনাল খেলাপি,
ইচ্ছাকৃত খেলাপি। তো ইচ্ছাকৃত খেলাপির একটা প্রতিবেদন চাচ্ছিল বাংলাদেশ ব্যাংক থেকে, তা আমরা দিচ্ছিলাম, কিন্তু আমাদের তথ্যগুলো আনতে হইতেছিল শাখা পর্যায় থেকে। কিন্তু শাখা পর্যায়ের লোকজন কখনো ব্যাংকিং এবং মানে ব্যাংকার এবং যে গ্রাহক সে সম্পর্কটা নষ্ট করতে চায় না, এই কারণে তারা ইচ্ছাকৃত খেলাপির তথ্য দেয় না। কেন? দিল্লি তো বিপদ। কারণ আপনি যদি আজকে খাবারে বলেন যে আপনি ইচ্ছাকৃত ভাবে খেলাপি, কালকে যদি সে আপনাকে মেরে ফেলে আপনি কোথায় যাবেন? বড় ইস্যু আসলে। আচ্ছা, চতুর্থ, there is a strong belief that foreign debt is not good because once a country is trapped in a debt cycle it becomes difficult to escape। মানে বলা হইতেছে যে ফরেন লোন ভালো না, কিন্তু যখন আপনি লোনের একটা চক্রের মধ্যে আটকায় যাবেন তখন তো এখান থেকে বেরোতে পারবেন না। লাইক দ্যাট মধ্যবিত্তদের ক্রেডিট কার্ডের যে রোগ, একটা ক্রেডিট কার্ড বাঁচাতে যায় আর একটা ক্রেডিট কার্ড কেনে, আর একটা ক্রেডিট কার্ডকে বাঁচাতে যায় আর একটা ক্রেডিট কার্ড কেনে, এরকম অবস্থা। many cite that যে পাকিস্তান as a example of a country caught in such a debt trap। এই ধরনের যে ঋণের ফাঁদে পড়ে যাওয়ার মতো একটা দেশ হচ্ছে পাকিস্তান। আমেরিকান ইকোনমিস্ট জেফরি সাপস holds a different view on this matter. If funds are not available from domestic source, he believes borrowing becomes essential because without development in sectors such as education, health and infrastructure, achieving growth is impossible। তো উনি আবার আরেকজন ইকোনমিস্ট যেটা বলতেছেন যে না, আপনি ঋণ করবেন, আপনি যদি ডেভেলপমেন্ট করতে চান আপনাকে ঋণ করতে হবে, কারণ আপনার বোরিং, আপনার ডোমেস্টিক টাকা নাই, কি করবেন? লোনস মাস্ট বি, তবে এই লোনগুলো কেমন হতে হবে যে আপনি ফরেন লোন নিছেন, কিন্তু আপনার ফরেন লোনগুলো আসলে কেমন হওয়া উচিত? লোনগুলো মাস্ট বি লং টার্ম, দীর্ঘমেয়াদী হতে হবে, 40 বছর মেয়াদী, বিয়ারিং লো রেট অফ ইন্টারেস্ট হতে হবে, সো রিপেমেন্ট বিকামস ইজিয়ার অ্যান্ড ইট কভার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট রেভিনিউ যাতে করে কভার হয়ে যায়। বাংলাদেশ would not have to borrow again to repay loans as Pakistan has done again. The benefits of investing borrowing bonds especially in education, health এবং ইনফ্রাস্ট্রাকচার, আপনি শিক্ষা, স্বাস্থ্য এবং ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করেন, কিন্তু আমাদের দেশে টাকাগুলো পাচার হয়ে গেলে সমস্যা, এটা মাথায় রাখতে হবে। 5 নম্বর পরামর্শ বাংলাদেশের জন্য, without increasing allocation to education and health, achieving the desired level of growth is impossible। এই যে বাজেটে আমাদের এডুকেশন এবং হেলথে বরাদ্দ কম, এটা যদি কম থাকে তাহলে আমরা কখনো ডিজায়ার্ড এডুকেশন, ডিজায়ার্ড গ্রোথকে ইনশিওর করতে পারবো না। গ্রোথ ডিপেন্ডস অন রিসোর্সেস অ্যান্ড অন দ্য efficiently those resources are used। গ্রোথ ডিপেন্ড করে রিসোর্সের উপরে এবং রিসোর্সটা আপনি কিভাবে ব্যবহার করতেছেন তার উপরে। The efficient use of resources is productivity. This means that the quantity of resources alone is not enough। আপনার রিসোর্সের পরিমাণ সেটা যথেষ্ট না। The principal determination of growth is productivity. Without productivity, growth is bound to remain limited। আচ্ছা, 6 নম্বরে আসেন, ফিউচার বাংলাদেশ ইকোনমি will depend on its ability to mobilize funds for investment and allocate them efficiently. Therefore, to a structural weakness remains, financial system is heavily bank dependent। আচ্ছা, আমাদের ইকোনমিটা অনেকাংশে ব্যাংকের উপর নির্ভর করে থাকে, এই ব্যাংকের উপর নির্ভরশীলতা কমাইতে হবে। The banking sector itself is burdened by default loan, weak governance and politically influenced lending। খেয়াল করেন, তাহলে এখানে আমরা 3টা টপিক পাইলাম যে ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো কি, সেটা হলো ডিফল্ট লোন, উইক গভর্নেন্স এন্ড পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড ল্যান্ডিং। এই 3টা সমস্যার মধ্যে ব্যাংকিং সেক্টর যাচ্ছে। তো ব্যাংকের উপরে যদি আপনি অতিরিক্ত নির্ভর থাকেন তাহলে এই অর্থনীতিটা আমাদের দেশের জন্য ভালো কিছু বই আনবে না। This has obstructed the efficient flow capital into productive sectors। আচ্ছা, 7 নম্বরে আসেন, ইকোনমিক সাকসেস অর ফেইলিওর ইজ নট ডিটারমাইন্ড বাই জিওগ্রাফি। যে আপনি অর্থনৈতিকভাবে সফল হবেন কি হবেন না এটা জিওগ্রাফির উপর ডিপেন্ড করে না, কালচারের উপর ডিপেন্ড করে না, ন্যাচারাল রিসোর্সের উপর ডিপেন্ড করে না, বাট বাই ইটস পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইনস্টিটিউশন। কিন্তু এটা পলিটিক্যাল এবং ইকোনমিক ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে। এটা নোবেল প্রাইজ বিজয়ী 24 সালে নোবেল প্রাইজ বিজয়ী যিনি এই যে ড্যারেন অ্যাসিমলগু অ্যান্ড জেমস এ রবিনসন, ওনারা বলছেন ওনাদের বইতে। বাংলাদেশের জন্য, ইন বাংলাদেশ however institutions have been nearly destroyed by political misuses and corruption। বাংলাদেশে যে ইনস্টিটিউশনগুলো আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন বলেন, ইকোনমিক ইনস্টিটিউশনগুলো বলেন, এগুলা পলিটিক্যাল মিসইউজের কারণে একদম ধ্বংস হয়ে গেছে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। খুব ভালো কথা বলছে। ডেভেলপমেন্ট উইল বি ইম্পসিবল আনলেস দিস ইনস্টিটিউশনস আর জেনুইনলি রিভাইভড। যদি আপনি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে না পারেন তাহলে ডেভেলপমেন্ট কখনো আসবে না।
7 নম্বর গেল। এবার 8-এ আসেন, ক্যাপিটাল ফ্লাইট মাস্ট বি স্টপ এট এনি কস্ট। ক্যাপিটাল ফ্লাইট হলে মুদ্রা পাচার। আপনি মোট কথা মুদ্রা পাচার বলতে মুদ্রা পাচারেও বলা যাবে না, আমি যদি আর একটু সহজ ভাষায় বলি সেটা হলো ধরেন লার্জ স্কেলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং মানিকে যদি আপনি কান্ট্রি থেকে বাইরে নিয়ে যান, সেটা হলো ক্যাপিটাল ফ্লাইট। মোট কথা মুদ্রা পাচারই বলা যেতে পারে। তো ক্যাপিটাল ফ্লাইট মাস্ট বি স্টপ এট এনি কস্ট। এটা শুধু মুদ্রা না, অনেক সময় অ্যাসেটও চলে যায়। যেমন ধরেন আপনি বাংলাদেশের অ্যাসেট বিক্রি করে দিয়ে মালয়েশিয়া অ্যাসেট কিনলেন, হতে পারে। অ্যান্ড দ্য ক্যাপিটাল মাস্ট বি ইনস্টিটিউট ফর ইনভেস্টমেন্ট উইদিন দ্য কান্ট্রি। আপনি দেশের মধ্যে বিনিয়োগ করবেন, দেশের বাইরে না। এটা যদি ইনশিওর করতে পারেন তাহলে এটা হবে। আচ্ছা, 9 নম্বর আসেন, অল নেসেসারি মেজার্স মাস্ট বি টেকেন টু বিল্ড ইম্পোর্ট substituting industries and factories. In this regard, public-private partnership PPP projects may produce good results. The rapid and remarkable development of China has been rooted in the role of the state. However, what happened in China is somewhat different from the usual PPP model. আমাদের দেশে বলতেছে পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপ মডেল, সেই মডেলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলোকে আরো বেশি প্রমোট করতে। There, the state provides capital and all kinds of guidance to capable and genuine entrepreneurs so that they invest in designated sectors with the aim of increasing national welfare and competing in international markets with other countries. If an enterprise incurs losses instead of profits, the state provides subsidies. মানে আপনি যদি কোনো প্রজেক্ট গভর্নমেন্টের সাথে PPP প্রজেক্টে এসে লস করেন, আপনি গভর্নমেন্ট আপনাকে এখানে সাবসিডি দিবে। তো PPP এরকম প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গুলোকে আরো বেশি প্রমোট করার কথা বলা হচ্ছে, চায়না যেখানে পায়োনিয়ার। নাম্বার 10, ডাইভার্সিফাইং দ্য এক্সপোর্ট মার্কেটস ইজ আ বেসিক প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। যে আপনার এক্সপোর্ট মার্কেটকে ডাইভার্সিফাই করাটা হলো ইকোনমিক্সের একটা প্রিন্সিপাল। যেমন ধরেন শ্রীলঙ্কা যে কাজটা করছে, শ্রীলঙ্কা কিন্তু ইকোনমিটার একটা একমুখ ইকোনমি ছিল, ওরা শুধুমাত্র পর্যটন বেস ইকোনমি ছিল, ওদের ডাইভার্সিফিকেশন ছিল না। ডাইভার্সিফিকেশন না থাকার কারণে কিন্তু ওদের ইকোনমিটা এরকম স্থবির হয়ে গেছে। তো আমরা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আগে আসতে পারি। পাকিস্তান থেকে এটা শিক্ষা নিতে পারি, সেটা হলো পাকিস্তান ডেপ ট্র্যাপে পড়ে গেছে, ঋণের ফাঁদে। আর শ্রীলঙ্কা হইতেছে ওর ইকোনমিক ডাইভার্সিফিকেশন নাই। ইন দিস রিগার্ড, বাংলাদেশি এম্বাসিস অর হাই কমিশনস লোকেটেড অ্যাবোর্ড ক্যান প্লে আ রোল। এক্ষেত্রে আমাদের যে এম্বাসি গুলা ভালো কাজ করতে পারে, বাংলাদেশের যে এম্বাসিডর গুলা দেশের বাইরে আছেন ওরা ভালো কাজ করতে পারে। এটাই হলো সেই আলোচনা। আচ্ছা, এখন আপনি দেখবেন যে হয়তোবা সরাসরি ভাবে এই ফোকাসটা আপনার কোথাও কাজে লাগবে না। হ্যাঁ, সরাসরি ভাবে এই ফোকাস আসবে না যে বাংলাদেশের ইকোনমি নিয়ে আমরা আলোকপাত করবো। যদি আসতেও পারে, বলা যাচ্ছে না, হয়তোবা আসলে এমন ভাবে আসবে। এবং বর্তমান সময়ের ফোকাস গুলা এমন হইতেছে যে এমন না যে ধরেন আপনাকে ধরেন গরু রচনাটা আসলো, যে গরু নিয়ে একটা রচনা লেখেন, আর ছোটবেলায় এভাবে আসতো। বাট এখনকার ফোকাস গুলো এমন আসতেছে না, আসতেছে এমন যে গরু অর্থনীতিতে কি কি অবদান রাখতেছে, ফোকাস গুলা এরকম আসতেছে। অথবা ধরেন আপনার স্কুল আসলো, যে স্কুল জীবন আপনার ব্যক্তিগত জীবনকে বা স্কুল আপনার ব্যক্তিগত জীবনে কি কি ভূমিকা রাখতেছে, অর্থনৈতিক মান উন্নয়নে স্কুলের ভূমিকা, এই টাইপের ফোকাস গুলা ঠিক এমন আর কি, যেখানে আপনাকে একটা ডিসিশন দিতে হবে, যেখানে আপনাকে ইকোনমিক বা নন ইকোনমিক কিছু ডেটা ব্যবহার করতে হবে। এবং ডেটা কিন্তু দুই প্রকার, এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, যেখানে সংখ্যা থাকবে, আর একটা হচ্ছে নন নিউমেরিক্যাল ডাটা, যেখানে তথ্য থাকবে। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা একটা তথ্য, নন নিউমেরিক্যাল তথ্য। আর বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, এটা একটা নিউমেরিক্যাল তথ্য। পার্থক্যটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি ফোকাস সেটিং এর বেলাতে, ফোকাস সেটিং এ আমরা মনে করি নিউমেরিক্যাল ডাটা দিতে হবে সব। না, নিউমেরিক্যাল ডাটা দিতে হবে এরকম কোনো কথা নেই, নন নিউমেরিক্যাল ডাটাও এখানে থাকতে পারে। ঠিক আছে? তো আমরা এই রাইটআপটা আপনাদেরকে দিব, এখান থেকে আপনারা এগুলো সব নোট ডাউন করবেন, পড়বেন নিজে, তাহলে অন্তত বুঝতে পারবেন আপনি কি লিখবেন। এখানে আমি একটাও মানে আননোন কোনো ওয়ার্ড পাই নাই, এত ভালো লেখা। এন তরুণ চক্রবর্তী, এটা আমরা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে নিয়েছি। এত ভালো লেখা আমি অনেকদিন পড়ি না, খুব ভালো লাগছে লেখাটা পড়ার পর, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের এই ব্যাচটাতে আমরা আগামীকালকে থেকে আপনাদেরকে পেপার ওয়ার্ক দিব, পেপার ওয়ার্ক প্রতিদিন চলতে থাকবে, রুটিন দেওয়া আছে, রুটিন অনুসরণ করবেন, পেপার ওয়ার্ক বেসিসে ক্লাস হবে।
আর হচ্ছে আপনাদের অ্যানালিটিক্যালের ক্লাসটা একটু পরে শুরু হবে। ওইটার সাথে যেহেতু প্রিলিমিনারি সংযুক্ত, মানে যেহেতু বাংলাদেশ ব্যাংকের প্রিলিমিনারি হয়তো বা 17ই জুন 17ই জুলাই হয়ে যাবে, তো তখন আমরা ওইটার আগে আগে এটা শেষ করব। রিটেন ম্যাথটা একটু কভার দেওয়ার পরে বা ফোকাস সেটিং গুলো একটু ফিগার আউট করার পরে আমরা ওই টপিকে যাব। আর ফোকাস সেটিং রিলেটেড বা অন্য সে কোনো সংক্রান্ত কোনো আলোচনা বা কোনো কিছু না বুঝতে থাকে আমাকে নক করবেন। আশা করি ভালো থাকবেন সবাই, এবং আশা করি আপনাদেরকে আমাদের আজকের এই ক্লাস ভালো লাগছে। নেক্সট ক্লাসে আমরা আপনাদের সাথে আবার হয়তো বা কোনো একদিন দেখা করব। ভালো থাকেন সেই দিন পর্যন্ত। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।